নমস্কার বন্ধুরা, আমাদের ডুয়ার্স রোড ট্রিপের চতুর্থ পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমরা বিন্দু এবং পাড়েন এক্সপ্লোর করে পৌঁছে যাব কালীপুর ইকো ভিলেজ, যাকে বলা যায় হলং বাংলোর খুব ক্লোজ অল্টারনেটিভ। এবার কেন এই কথা বলছি তার জন্য পুরো পর্বটা তো দেখতে হবে। যাকে আজকে আমাদের পর্বে থাকছে চোখ ধাঁধানো কিছু দৃশ্য, প্রচুর গল্প এবং পাওয়া যাবে দিনের শেষে কিছু বন্য পশুর দেখা। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং ফ্রম ঝালং। আজ আমাদের ঝালংয়ের শেষ দিন। সব ঘরে গোছগাছ চলছে, প্যাকিং চলছে। প্যাকিং করে আমরা আজকে বেরিয়ে বাড়ি ফিরব না। আমাদের আজকের প্ল্যান গরুমারা ন্যাশনাল পার্কের কালীপুর ইকো ভিলেজে থাকা। অ্যাকচুয়ালি সেটা আরেকটা কোর জোনের জঙ্গলের এক্সপিরিয়েন্স হতে চলেছে। তারপর এখান থেকে আমরা বাড়ি ফিরব। ব্রেকফাস্ট এসছে এখন, সেই কালকের মতোই ব্রেড, কফি অ্যান্ড ডাবল ডিমের অমলেট। খেয়ে দিয়ে আমাদের অলরেডি গাড়ি তো পুরো প্যাকড হয়ে গেছে, সব লাগেজপত্র ঢুকিয়ে খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার বিল মিটিয়ে আমরা স্টার্ট করবো আজকের জার্নি। আমাদের ব্রেকফাস্ট ডান। শেষবারের মতো এই মন ঠান্ডা করা ভিউটাকে এনজয় করে আমরা এবার এগোবো আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ কালীপুর ইকো ভিলেজ, রামশাইয়ের জঙ্গল যেটাকে বলে আর কি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন এখন রামশাই। আমাদের মোমেন্ট অফ ট্রুথ, উই হ্যাভ টু লিভ ঝালং রিভার ক্যাম্প রাইট নাও। আমাদের দুদিনের 3 বেলা খাওয়া দাওয়া স্ন্যাক্স নিয়ে জিএসটি নিয়ে 2400 টাকা বিল হলো। মানে পার হেড 3 বেলা করে খাওয়া, 4 বেলা করে খাওয়া, 600 টাকাই ধরা যায়। একটু এক্সপেন্সিভের দিকে আছে, কিন্তু ঠিক আছে। খাবার দাবার কোয়ালিটি খুব ভালো, পেটের কোনো সমস্যা হবে না, একদম ঘরোয়া রান্নাবান্না। স্পেশালি এখানে যিনি দিদি আছেন, ওনার হাতের চিকেনটা মানে একদম ফিঙ্গার লিকিং গুড। কেএফসি না, এই দিদির হাতে যে চিকেনটা বানায় অসাধারণ খেতে। তো যাই হোক, ইটস টাইম ফর আ নিউ ডেস্টিনেশন। জার্নি স্টার্ট করলাম। এখান থেকে রাস্তাটা একটু পাতলা আছে, কিন্তু আমাদের আগের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বিন্দু। সবসময় যখন একটা বর্ডার ভিজিট থাকেই আমাদের ট্রিপে, তো এবারে কেন থাকবে না? ভুটান বলে কি সেটা বর্ডার? এখান থেকে 8 ঘন্টার রাস্তা। বিন্দুতে গিয়ে ওখানে একটু সময় কাটিয়ে তারপর আমরা সোজা নিচে নেমে আসবো। চল সামনের দিকে ঘোরা। এই যে বাঁদিকে, এটা হচ্ছে ফরেস্ট রেস্ট হাউস। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাও কিন্তু বিআরওরই বানানো। এই যে তার কারণ হচ্ছে যে রাস্তাটার পাশে নদী, নদীর ঠিক পাশের পাহাড়গুলোই হচ্ছে ভুটান। মানে একদম নদীটার ওপর দিয়েই কাইন্ড অফ বর্ডারটা গেছে। অ্যাজ ইন গাড্ডাটা কাটিনি, এই যে ওদিকের পাহাড়গুলো, রাস্তার ওপারের যে পাহাড়টা দ্যাট ইজ ভুটান, এই দিয়ে যে নদীটা গেছে ওটাই বর্ডার।
এক্সাইটিং। গ্রামটা দেখ কি সুন্দর, সামনে হচ্ছে পুরো ভুটানের পাহাড়, এগুলো কি লাগছে দেখতে ভাই ভিউটা। ফাইনালি বিন্দু এসে পৌঁছালাম, সামনে ড্যামটা দেখতে পাচ্ছি। এখানে অ্যাজ সাচ বাকি ওই ওপারটা হচ্ছে ভুটান, কিন্তু এই জায়গাটার যে ড্রাইভটা, যে রাস্তাটা দিয়ে এলাম, সেটা ভীষণ সিনিক। এখনই ক্যামেরা বন্ধ করতে হবে কারণ পাশেই এসএসবির ক্যাম্প আছে। দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ ভুটান, দিস ইজ বিন্দু ড্যাম, বিন্দু ব্যারেজ, এবং এই যে জলঢাকা নদী পুরো বয়ে চলেছে। বিন্দু এমন একটা জায়গা যেখানে মনটা বেশ হালকা লাগে। এখানে আরও কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু সেই সময়েরই তো বড় অভাব। তাই পায়ে হেঁটে যতটা পেরেছি এদিক ওদিক ঘুরে আবার গাড়ির দিকে ফিরে গেলাম। বিন্দুতেই রাস্তার ধারে কিছু দোকান আছে যেখানে ওই লোকাল হজমিগুলি, ভুটানের চকলেট, তারপর শীতের জামা কাপড়, এই জিনিসগুলো পাওয়া যায়। একটু দরাদরি করলে মোটামুটি ঠিকঠাক দাম পাওয়া যায়। বিন্দুতে কিছুক্ষণ সময় কাটালাম, এবার রাস্তায় দিয়েছি পারেন ভিউ পয়েন্ট। পারেন ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আর দাঁড়াবো না, সোজা আমাদের কালীপুর ইকো ভিলেজ। চলো লেটস স্টার্ট। এটা সেই একই রাস্তা, কিন্তু ফেরার সময় যেন আরো সুন্দর লাগছে, তাই না? রাস্তার ধারের দৃশ্যটা যেন আরো কালারফুল হয়ে উঠেছে। এখানে মানুষজনের কোনো ভিড় নেই, রাস্তা ধরে আছে শুধু পাহাড়, জঙ্গল আর হাওয়া। একদিকে খাদ, আরেকদিকে বেশ ঘন জঙ্গল। তারই মাঝে আমি চুপচাপ ড্রাইভটা এনজয় করছি। ব্যাপারটা বুঝতে পারছো? পুরো জমে ক্ষীর। কখনো সূর্যের আলো গাছের পাতার মাঝ দিয়ে এসে রাস্তায় পড়ছে, কখনো আবার ছায়া পুরো রাস্তা ঘিরে ধরছে। প্রকৃতি যেন এক অদ্ভুত আলো আঁধারের খেলায় জমে উঠেছে। পারেনে এসে দাঁড়ালাম, পেছনে সেন্ট জোসেফস স্কুল পারেন, আর সামনে আমাদের একটা অসাধারণ ভিউ আছে, দেখাচ্ছি ওয়েট। পারেন ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার সোজা যাব কালীপুর ইকো ট্যুরিজম সেন্টার। আর কোথাও দাঁড়াবো না। এই জায়গাটাও খুব সুন্দর, মানে আমরা অনেকটাই ওপরে চলে এসেছি। একটু আগে জলঢাকা নদীর একদম লেভেলে ছিলাম, সেখান থেকে এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা অনেকটাই ওপরে চলে এসেছি। এখানে ইনফ্যাক্ট নিচে যে গরম লাগছিল এখানে গরমও লাগছে না। যাই হোক, এখন খুব সুন্দর রাস্তা, চলো রাস্তায় কথা হবে। চলো যেতে যেতে আমরা তাহলে পারেন সম্বন্ধে একটু জেনে নিই। পারেন হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট শান্ত গ্রাম। হিডেন জেম বললেই চলে। এখানে নেই শহরের কোনো কোলাহল, আছে শুধু পাহাড়, ঘন সবুজ জঙ্গল আর বয়ে চলা নদীর শব্দ। প্রতিটা মুহূর্ত যেন একটু ধীরে চলে এখানে, আর সেই ধীর গতির মাঝেই খুঁজে পাওয়া যায় এক অদ্ভুত শান্তি। পারেন এমন একটা জায়গা যেখানে আমরা শুধু ঘুরতে যাই না, আমরা নিজেকে নতুন করে খুঁজে পাই। জলঢাকা নদীর ধারে বসে কিংবা জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে মনে হয় এই নীরবতাই আসল বিলাসিতা। আর পাখি প্রেমীদের জন্য তো এটা একেবারে স্বর্গ। পারেন সত্যি বার্ড ওয়াচার্স প্যারাডাইস।
এখানে থাকতে গেলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোটাই বুক করতে ফর দি বেস্ট এক্সপিরিয়েন্স। অবশেষে ওই পাহাড়ি সিঙ্গেল লেন রাস্তা ছেড়ে আমরা চাপড়ামারির ভালো ডাবল লেন রাস্তায় উঠলাম। এখন আশা করছি যাতায়াত করতে অনেক কম সময় লাগবে। 64 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 20 মিনিট, উইচ ইজ ফাইন, ঠিকই আছে। কিন্তু এতক্ষণ যে ভাঙা রাস্তাটা ছিল এখন আর সেটা থাকবে না এক্সপেক্টেড। এবং অ্যাজ এক্সপেক্টেড এখান থেকে রাস্তার কোয়ালিটি একদম মাখন হয়ে গেল। তাহলে চলো যেতে যেতে একটু চাপড়ামারি ফরেস্টের সম্বন্ধে জেনে নেওয়া যাক। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এমন এক জায়গা যেখানে প্রকৃতিকে এখনও র এবং আনটাচড অবস্থায় অনুভব করা যায়। জঙ্গলে ঢুকতেই চোখে পড়ে ঘন সবুজ ছাউনি, উঁচু উঁচু শাল, সেগুন, শিমুল গাছ এবং তারই মাঝে বাঁশঝাড়, যার ফাঁক দিয়ে সূর্য উঁকি মারে। চাপড়ামারি ফরেস্টে কিন্তু ওয়াইল্ড লাইফেরও কোনো অভাব নেই। এখানে এশিয়ান এলিফ্যান্ট, গৌর অর্থাৎ ইন্ডিয়ান বাইসন, স্পটেড ডিয়ার এবং ভাগ্য ভালো থাকলে লেপার্ডেরও দেখা মিলতে পারে। কাছ দিয়ে বয়ে যাওয়া মূর্তি নদী এই জায়গাটাকে আরও জীবন্ত করে তোলে এবং তার জন্যই এখানে নানা রকম পাখির আনাগোনা লেগেই থাকে। তাই পাখি প্রেমীদের জন্য চাপড়ামারি কিন্তু সত্যিই স্বর্গ। হর্নবিল, উডপেকার এবং কিংফিশারের মতো পাখি এখানে খুব সহজেই দেখা পাওয়া যায়। চাপড়ামারি ফরেস্ট গেট ক্রস করলাম, এখন আমরা অফিসিয়ালি চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। জঙ্গলের ভেতরে ঢুকলেই না কিরকম এটা পেট শুট করে, আমি জানি না কেন, যে সবসময় আশা হতে থাকে যে যদি একটা পশু দেখা যায়। আমার মতো যারা ড্রাইভ করতে ভালোবাসো তাদের জন্য এই রাস্তাটা কিন্তু প্যারাডাইস। ডুয়ার্স এলে এই রাস্তাটায় একবার আসতেই হবে। কি অসাধারণ ফিলিং হয় এই রাস্তাটা দিয়ে যেতে। এখানে যেন তো একটা আলাদা রকমের সাইলেন্স কাজ করে, যেটা মাঝে মাঝেই যদিও ভেঙে যায় পাতার মর্মর শব্দে কিংবা দূর থেকে ভেসে আসা পাখির ডাকে। এখানে ড্রাইভ করার ফিলিংটাই আলাদা। এই সামনে আমাদের খুনিয়া মোড়, এখান থেকে ডান দিক, তারপর আবার একটু দূরে গিয়ে গরুমারার দিকে বাঁ দিক নেব। আর বেশি দূর না, আর আমাদের যেতে হবে মাত্র 41 কিলোমিটার। এই যে চলো। হ্যাঁ জানি, ওই ব্রিজ থেকেই তো কথা বলছি, তাহলে এইটা দিয়ে সোজা একদম মূর্তি অব্দি চলে যাওয়া যাবে। খুনিয়া মোড় থেকে ডান দিক ঘুরলাম চালছার দিকে এবং চালছা থেকে আবার বাঁদিক ঘুরবো গরুমারার দিকে। শুরু হলো আরও এক জঙ্গলের জার্নি। আমাদের এইবারের ট্রিপের অফিসিয়াল এন্ট্রি ইন্টু গরুমারার ফরেস্ট। পুরো বোঝা যায় যখন আমরা গরুমারায় ঢুকি, পুরো চারিদিকে হঠাৎ করে একদম ঘন জঙ্গল চালু হয়ে যায়। এখনো বেশ কিছুটা পথ বাকি। চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি যে আমার মতো পাহাড় প্রেমী একটা ছেলে হঠাৎ কালীপুর ইকো ভিলেজ কেন চুজ করলো। আসলে জানো তো, আমার জঙ্গলের মধ্যে গাড়ি চালানোর খুব ইচ্ছে, কিন্তু হলং বাংলোয় সেই ভয়াবহ দুর্ঘটনার পর হলং বাংলো তো বন্ধ হয়ে গেছে এবং আমার জঙ্গলের মধ্যে গাড়ি চালানোর ইচ্ছেটাও অপূর্ণই রয়ে গেছে। কিন্তু আমি রিসার্চ করে জানলাম যে তার খুব ক্লোজ একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে কালীপুর ইকো ভিলেজ। কারণ কালীপুর ইকো ভিলেজের রাস্তাটাও একদম জঙ্গলের মধ্যে দিয়েই
এবং কালীপুর ইকো ভিলেজ থেকে হাঁটা দূরত্বে আছে মেদলা ওয়াচ টাওয়ার। এই সুযোগ কি ছাড়া যায়? তাই আমি ভাবলাম ডুয়ার্স যখন যাচ্ছি, শুধু ঝালং কেন, একবার কালীপুর ইকো ভিলেজটাও ঢু মেরে আসি, যদি কিছু ওয়াইল্ড লাইফ চোখে পড়ে। চলো দেখা যাক। লাটাগুড়ি পৌঁছালাম, আর বেশি না, 13 কিলোমিটার মাত্র, যেতে বলছে 30 মিনিট সময় লাগবে। লাটাগুড়িটা কিন্তু বেশ একটা হাসলিং টাউন, বেশ হাসল বাসল আছে। এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকলাম লাটাগুড়ি। আচ্ছা, এটা হচ্ছে লাটাগুড়ি স্টেশন রোড। এই যে আমাদের সামনেই লাটাগুড়ি স্টেশন। এখান থেকে ডান দিক নিতে হবে, ম্যাপস বলছে, আমার কোনো আইডিয়া নেই। চলো ডান দিকে নেওয়া যাক তাহলে। ও কি রাস্তা রে ভাই! বেশ অনেকক্ষণ ধরেই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে অফরোডিং করতে করতে আসছি, এবং সত্যি বলতে খুব মজাও লাগছে। কিন্তু জঙ্গলের যে ভাইবটা আমি এক্সপেক্ট করে এসেছিলাম, সেই ভাইবটা এখন অবধি পাইনি। গুগল ম্যাপস অনুযায়ী আমরা গরুমারা ন্যাশনাল পার্কের মাঝখান দিয়েই যাচ্ছি, কিন্তু জঙ্গল ভাবলেই যে ছবিটা মাথায় আসে, চারিপাশের দৃশ্যটা কিন্তু তার সাথে মিলছে না। ফলে এক্সপেকটেশন যেটা নিয়ে এসেছিলাম সেটা তো একদমই মিট হচ্ছে না। তাই নিজেকেই বলছিলাম যে এবার বোধহয় রিসার্চটা একটু ভুল হয়ে গেছে, পরের বার থেকে আরও যাচাই করে আরও ভেরিফাই করে আসতে হবে। আবার কিছুক্ষণ পরে নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে একটাই তো দিনের ব্যাপার, ঠিক কেটে যাবে, সব সময় তো যা আশা করি তা হয় না জীবনে। কিন্তু না, কিছুক্ষণ পর বুঝলাম যে আমার যেটা এক্সপেকটেশন ছিল সেটা একদম ঠিক। রাস্তাটার একদম শেষের 5 কিলোমিটার যা দেখলাম, জাস্ট এক্সপিরিয়েন্স করো জিনিসটা। আর 5 কিলোমিটার বাকি, যেতে বলছে 15 মিনিট লাগবে। এখন 2:15 নাগাদ এক্সপেক্টেড করছে যাবো।
অবশেষে এসে পৌঁছালাম কালীপুর ইকো ট্যুরিজম সেন্টারে। এখানে কোনটা আমাদের কটেজ সেটা তো এখনো জানি না, সেটা গিয়েই বুঝতে পারবো। বাট গাড়িটা কিভাবে রাখবো, গাড়ি তো যে যার নিচের মনে হচ্ছে রেখেছে। এভাবে রাখলে তো চলবে নি, কিভাবে রাখবো? ওয়েলকাম টু কালীপুর ইকো ভিলেজ। এই যে এই কটেজটা আমরা পেয়েছি, টোটাল 4টে কটেজ আছে, 1, 2, ওইদিকে 3টে, 4টে, আর এই মাঝখানেরটা হচ্ছে রিসেপশন এরিয়া কাম ডাইনিং স্পেস। আমি এই কটেজটা নিলাম, এই যে এই কটেজটা নিলাম তার কারণ হচ্ছে এই কটেজটা থেকে এই দিকে পুরো জঙ্গলটা দেখা যায়, কিন্তু এই দিক থেকে মানে অনেক ডিস্টারবেন্স আছে আর কি। আর ওই যে ওখানে প্রচুর মোষ দাঁড়িয়ে আছে, ওইটাই হচ্ছে এন্ট্রি গেট, ওখান থেকে মেডলা ওয়াচ টাওয়ার যাওয়া যায়। এবারে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে লাগেজ আনপ্যাক করে তারপরেই আমরা বেরিয়ে যাব, কারণ এখানে বললো মেডলা ওয়াচ টাওয়ার থেকে 5টার মধ্যে এই গেট ক্রস করে যেতে হবে, মানে ফিরে আসতে হবে। তো হাতে আর 2.5 ঘন্টা সময় আছে, খাওয়া দাওয়া করে যাওয়া যাক। লাঞ্চের জন্য আমাদের বলা ছিল একটা এগ মিল, একটা ফিশ মিল। তো আগে লাঞ্চটা করে নিই। এই যে এখানে এলাম, এবারে এন্ট্রেন্স কোনটা? এই তো। কোথায় বসবো দাদা? তো এটাই হচ্ছে ডাইনিং স্পেস। দিয়ে দাও দাদা, একটা চিকেন, একটা এগ মিল, একটা ফিশ মিল বলা ছিল। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড আর ফুলকপির তরকারি। এরপর সাথে একটা ফিশ কারি থাকবে আর একটা এগ কারি। মিষ্টি একটা কেবিন আমাদের। ঢুকেই ডান দিকে একটা অদ্ভুত শেপের খাট, এটা দেখে এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এই দিকটা বেশি লম্বা ওই দিকটার থেকে, গদিটা একটু অদ্ভুত, মানে একটা রম্বাস টাইপের এই খাটটা। এটা তো দরজা, প্লাগ পয়েন্ট আছে, উপরে ফ্যান দেওয়া, মাছ নিডেড, কারণ এখানে মানে গরমই লাগছে। ভবিষ্যতে এখানে এসি লাগানো হবে, তার প্রভিশন করা আছে। অ্যান্ড এই যে ওয়াশরুম, এখানে প্রবলেম হচ্ছে এখানে গিজার নেই। যদি গরম জল লাগে তাহলে বালতি নিয়ে গিয়ে ওই নিচ থেকে গরম জল নিয়ে আসতে হবে ওদের কিচেন থেকে। কিন্তু তাছাড়া এসে একটা ছোট্ট মিষ্টি কটেজ, পুরোটাই কাঠের, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা ফায়ার এক্সটিংগুইশার রাখা আছে। তো দ্যাটস ইট। কটেজটা কিন্তু খুব ওয়েল ডেকোরেটেড। ওই যে আমাদের রিসর্ট, আর এই যে গেট পেরিয়ে আমাদের যেতে হবে মাদিকে। সব মোষের গাড়ি করে যাচ্ছে, মোষের গাড়ির ভাড়া পার হেড 60 রুপিস। বললো এখান থেকে 500 মিটার মতো হাঁটা, তো আমরা হেঁটেই যাবো অফকোর্স। আমি যেখান দিয়ে যাচ্ছি আমার ডান দিকে পুরো চা বাগান, আর বাঁদিকে রামশাইয়ের ঘন জঙ্গল, একদম ঘন জঙ্গল বাঁদিকে, চারিদিকে পাখির ডাক। কত রকম আওয়াজ কানে আসছে, বাপরে বাপ। এই জন্যই তো এত দূর আসা। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম মেদলা ক্যাম্পে। একটা খুব মিষ্টি জিনিস আছে সামনে, বাঁদিকে হাতির শেডটায় একটা একদম বাচ্চা হাতি আছে।
ওই যে দেখা যাচ্ছে মেদলা ওয়াচ টাওয়ার, অবশেষে এসে পৌঁছলাম। এখন 4:45 বাজছে। বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ 5টার মধ্যে ওই গেট আবার ক্রস করে যেতে হবে। তো সাধারণ লাগছে হাঁটতে। এখানে ওয়াচ টাওয়ারে উঠছি এখন সিঁড়ি দিয়ে। চারটে 20 এখন, সানসেট হচ্ছে। এই রাস্তাটা দিয়েই সোজা হেঁটে আসতে হয়। এই যে সল্ট পিটের পাশে মা গন্ডার অর্থাৎ ছানা গন্ডার অ্যান্ড দুখানা ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে আছে এবং চারিপাশে ময়ূরীরা ঘিরে। এই হাতিগুলো পোষা হাতি হলেও জঙ্গলের মধ্যে হাতি দেখার ব্যাপারই আলাদা, তাই না? পুরো ভিড় বেরিয়ে চলে গেছে। আমরা লাস্টে কজন ওয়াচ টাওয়ারে বসেছিলাম, তো আমাদের বলছে আপনারা না নামলে বাকিরা কেউ নামবে না, আপনারা আবার কাল সকালবেলা এসে দেখুন 6টার সময় আসতে পারবেন। ভালো হচ্ছে এতক্ষণ ধরে যে কাঁই মায় কিচির মিচির যেটা ছিল সেটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন মনে হচ্ছে আমি নিজে অফলাইন মোডে চলে গেছি। চারিদিকে শুধু জঙ্গলের পোকা পাখি, কি দারুণ লাগছে। এই যে এইটাই মেডলা এলিফ্যান্ট ক্যাম্প। এখানে ওই হাতিটার একটা বাচ্চাও আছে, যেটার জন্য ওটা পুরো বাঁশ দিয়ে গার্ড করা। ওই যে পাশে দেখা যাচ্ছে ছোট্ট একটা মিষ্টি বাচ্চা হাতি। আমরা এই জঙ্গল থেকে লাস্ট বেরোলাম, আমরা জাস্ট বেরোলাম আর এই যে পেছনে গেটটা দিয়ে দিল। আজকে আর পাবলিক নর্মাল আমাদের মতো আর কেউ ছিল না। জঙ্গলে আস্তে আস্তে সন্ধ্যা নামছে। দূরে কুয়াশার একটা চাদর পড়েছে, কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের রিসর্টেও আলো জ্বলে গেছে। এখন রুমে গিয়ে আগে একটু চিল করব, তারপর সব কিছু। আমাদের হোটেলে ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, পেঁয়াজি অনিয়ন পকোড়া আর 2টো লিকার চা। তো কেমন খেতে দেখি। বেশ ভালো খেতে। এখন সন্ধ্যে 6:15 বাজছে। আমরা জাস্ট আমাদের কেবিনের নিচে এসে বসে আছি। তো এখানকার যিনি ম্যানেজার, ওরাও সাহেব, উনি এসে বললেন যে স্যার বাইরে বসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু নজর রাখবেন। আমাদের এই যে এই পেছন দিকের এই জঙ্গলটা আর প্লাস এই দিকে যে জঙ্গলটা আছে, ওগুলো এই দুটোই ভীষণ ঘন জঙ্গল। এখান থেকে বহুবার পশু বেরিয়ে এসছে, ইলেকট্রিক ফেন্সিং দেওয়া, কিন্তু মাঝে মাঝে তাতে কোনো কাজ হয় না। তো কোনো রকম যদি কোনো আওয়াজ এদিক ওদিক থেকে আসে, তাহলে বললো সাথে সাথে আমাদের স্টাফকে জানাতে, আর সোজা ঘরে, অন্য কোথাও না, সোজা ঘরে। দ্য সাউন্ডস অফ দ্য জঙ্গল, স্পষ্ট পরিষ্কার। অসাধারণ লাগছে। ঘড়িতে এখন রাত 8:30। ঘরে ছিলাম, ঘরে এসে বলে গেল ডিনার রেডি, ডিনার করে নিই।
তো আমি রুটি বলেছিলাম, রুটি আর চিকেন, ওখানে ভাত আর চিকেন। তো ডিনার করে একবারে ঘরে এসে গ্যারেজ হয়ে যাবো আজকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা আবার ভোরবেলা উঠে ওয়াচ টাওয়ার যাবো। বেশি নিঝুম একটা গা ছমছমে পরিবেশ, কিন্তু আমাদের ডাইনিং রুমের পেছন দিকটা পুরো ঘন জঙ্গল। এদিক থেকেই বললো যে কদিন আগে নাকি হাতি এসে নিচে ভাঙচুর করেছে। নিচে এই যে নিচে কিন্তু পুরো ইলেকট্রিক ফেন্সিং দেওয়া, কিন্তু হাতির কাছে যদি সে রেগে থাকে সেগুলো কিছুই ম্যাটার করে না। ডিনার শেষ করে আবার নিচে নামলাম। এখন কটা বাজে ঘড়িতে? 9:10 বাজতে চলেছে। এই যে আমাদের ছোট্ট মিষ্টি কটেজটা। এই কটেজটা নেওয়ার কারণটাই হচ্ছে এই দিকেরও পুরো জঙ্গলের অ্যাক্সেস, পুরো এই যে এই দিকেও জঙ্গলের অ্যাক্সেস অ্যান্ড এই দিকেও জঙ্গলের। যদি কোনো পশু আসে একদম আনঅবস্ট্রাক্টেডভাবে দেখা যায়। আর ওপরে চাঁদ মামা বেরিয়েছেন। ভালো লাগছে, ইট ফিলস গুড। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।